তার এক কথা ভালো না লাগলে ছেড়ে দাও, তবে বনানীর ফ্ল্যাট আরও 50 লাখ টাকা তাকে দিতে হবে। ওর কথা শুনে খুব হেসেছিলাম সেদিন, কারণ ওর ফিরে আসার মতলব অবশেষে বুঝলাম। রাতে বিছানায় যে ভালোবাসা দেখাতো, এই কথা না বললে আমি হয়তো আর কিছুদিন গেলে ওর প্রতি আবার দুর্বল হয়ে যেতাম। ভাগ্যিস সেদিন নেশার ঘরে বলেছিল আসল কথাটা। আমার টনক নড়ল দ্বিতীয়বার। সংসারী হওয়ার অতৃপ্ত বাসনা জাগার আগেই আবার দাফন করে দিলাম। মনকে বোঝালাম সবার কপালে সংসার সুখ হয় না। ফারহাকে ছেড়ে দিলাম। ছাড়ার সময় মুখটা এমন করেছিল যেন চিরদুঃখীও। বাড়ির সবাই বোঝালো আমাকে, কিন্তু আমি আর বুঝতে চাইলাম না। মিথ্যা মায়ায় জ্বলে পড়ে মরার চেয়ে পাপে জ্বলাই ঠিক মনে করলাম। আবার আগের জীবনে ফিরে গেলাম। একাকী জীবন, যার রাতের সঙ্গী নেশা, আর মাঝে মাঝে নারী। ডুবেই গিয়েছিলাম মরণ নেশায়। তুমি জানোই মা, রাত হলে বুকের পাঁজরে চাপ অনুভব করতাম। কান্না আসতো খুব। নীরবে কাঁদতাম দূর আকাশে চেয়ে। আমার চোখের জল দেখে আল্লাহর দয়া হলো, তোমাকে আমার জীবন সাজাতে পাঠিয়ে দিল। সে যেদিন রাতে তোমাকে প্রথম স্পর্শ করলাম, ওই রাতই ছিল আমার জীবনের শেষ অন্ধকারের রাত। ওয়াদা করেছিলাম আর কোনো পাপ স্পর্শ করব না। এই পবিত্র হাতে তোমাকে ছুঁয়ে নিজের পাপ ধুয়েছি আমি। নিজের পাপে জমানো মান সম্মান অর্থ সবটা ঢেলেছি ধুলোয়। মিডিয়াকে দিয়ে নিজের পাপ মোচন করেছি। ভেবেছিলাম তুমি আমাকে মানবে না, কিন্তু আমার সব ভাবনা ভুল করে তুমি মেনে নিলে আমাকে। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তোমাকে নিজের করে পাওয়া। সব ভুলে সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলাম, কিন্তু দেখো আবার দুর্ভাগ্য আমাকে ঘিরে ধরল। ফারহাকে আজ এখানে দেখে তোমাকে হারানোর ভয় আমাকে আগের মতো ভীতু সন্ত্রস্ত করে দিল। সমস্ত শরীর অবশ হয়ে গেল ওকে আবার ফিরতে দেখে। আমি জানতামও না কোনো দিন আমাকে সুখী হতে দেবে না, কোনো দিন না। শানের চোখে জল টলমল। ইমার সোজাসুজি নত জানু হয়ে বসে ইমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমি জানি না সব শুনে তোমার সিদ্ধান্ত কি হবে, তবে যাই হোক আমি মেনে নেব। তুমি আমাকে ছাড়তে। শানের গলায় কথা আটকে যায়। ইমা হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। শান মুখ তুলে তাকায় না, সাহস পায় না। তাকালেই অসহায়ের মতো কেঁদে ফেলবে সে। ইমাকে জোর করে আজ আর অপমান করবে না শান। দরজা খোলার শব্দে বিড়বিড় করে বলে, বলেছিলাম না খালা, ইমা সব শুনে মানবে না আমাকে, কোনো দিনই না। মুখে হাত ঢেকে শব্দ করে কেঁদে ওঠে শান। মিয়াবাড়ির সবার মুখে একরাশ চিন্তা আর রাগের ছাপ। অহনের কথায় তারা হতবাক। ইমন খেকিয়ে ওঠে ছেলের উপর। তোর সাহস ওই কি করে এই কথা বলার? ওই মেয়ে কি করেছে জানিস তুই? বাবা, ও ভালোবেসে ধোঁকা খেয়েছে। ওর কি দোষ বলো? আর একজনকে দোষ ওকে দোষী করো না। অহনের ব্যাকুল কণ্ঠ উপস্থিত কারো মন গলাতে পারল না। সবাই ধিক্কার জানালো অহনের সিদ্ধান্ত শুনে। অহন বড়মিয়ার মুখের দিকে তাকালে বড়মিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওই মেয়ের আশা ছেড়ে দে, নয়তো আমাদের সাথে এই তোর শেষ দেখা। শিখার সাথে তোর বিয়ে হবে, এর অন্যথা হলে তোমাকে আমি ত্যায্য করতে বাধ্য হব। বড়মিয়া চলে গেলেন ঘরে। সাথে ইমন শাহানুরও। রাগে সবার মাথা টকবক করছে। ইমনের তো ইচ্ছে করছে ছেলেকে এখানেই মেরে ফেলতে। অহন মাথায় হাত দিয়ে বসে পড়ে। চারপাশে আবার অন্ধকার ঘিরে ধরেছে। আলো কই পাবে সে? বাঁচার আলো হাতড়ে মরছে অহন। রুবিনা টেবিলে খাবার সাজিয়ে সবাইকে নিয়ে খেতে বসেছে। শান ইমাম পাশাপাশি বসে, অথচ কেউ কারোর দিকে মুখ তুলে তাকাচ্ছে না। শানের কিছুই ভালো লাগছে না। প্লেটের ভাত নিয়ে নাড়াচাড়া করছে। হঠাৎ আবার কোথা থেকে ফারহা এসে হাজির। শান ছাড়া সবাই বিরক্ত নিয়ে ওর দিকে তাকালেও সেটা ভ্রুক্ষেপ পড়ল না। সোজা গিয়ে শানের পাশ ঘেঁষে দাঁড়ালো শান। ফারহার দিকে না তাকিয়েই ইমার মুখের দিকে বিষণ্ণ মুখে তাকালো। ইমা মুখটা শক্ত করে দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। হাসি মুখে বলল ফারহাকে, বলে, আপনি এখানে বসুন। ফারহা যেন ঈদের চাঁদ হাতে পেল এমন ভাব করলো। খুশিতে ডগমগ করতে করতে বসে পড়ল। ইমা সেদিকে তাকিয়ে আবার শানের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়। শান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইমা সেটা উপেক্ষা করে হেসে চুপচাপ ছানার পাশে বসতেই শান চেয়ারে লাথি মেরে উঠে রুমে চলে যায়। পিছু পিছু ফারহাও যায়। ইমা দাঁত কটমট করে ভাত চেটকে রাগে হাঁফাতে থাকে ওদের দিকে তাকিয়ে। শান রুমে এসে চুল মুট করে রাগে চিৎকার করে। বিছানায় মাথা নিচু করে বসে। ফারহা তখনই হাসি মুখে পাশে বসে শানের বাহুতে মাথা রাখে। শান ঘাড় ঘুরিয়ে ফারহার মুখটা দেখে ফারহার চুলের মুঠ ধরে তুলে সজোরে থাপ্পড় দেয়।
ফারহা ভয়ে থতমত খেয়ে যায়। কিছু বলার জন্য উদ্যত হলেই শান ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর ফারহার মুখের উপর বিকট শব্দে দরজা লাগিয়ে দেয়। ফারহা গালে হাত দিয়ে পেছন ফিরতেই টেবিলের সবার দিকে তাকিয়ে মুখটা কাচুমাচু করে ফেলে। ইমা ছাড়া বাকি সবাই মুখ ঝামটা দিয়ে উঠে চলে যায়। ইমা মুচকি হেসে ফারহার সামনে দাঁড়িয়ে বলে, থাপ্পড় মেরেছে? ফারহা রাগে কিরমিরিয়ে বলে, না তো। আরে বোন, চিল মার। সত্যি কথা বললে কি হবে? আমি আরো আপনাকে হেল্প করতে পারবো। ইমার কথা শুনে ফারহা ভ্রু কুটি করে বলে, ফাজলামি করো? তুমি তো ওর বউ, তুমি আমার কি হেল্প করবা? ও মা, বউ হয়েছে তো কি হয়েছে, তাই বলে হেল্প করতে পারবো না? তাছাড়া আপনারে মোর জব্বর লাগছে। শানের পাশে আপনাকেই মানায়। আমি ঠিক স্যুট করি না ওর পাশে। ইমা মুখ ভঙ্গি দেখে ফারহার কপাল কুঁচকায়। মনে মনে ভাবে, এই মেয়ে বলে কি? নিজের পায়ে নিজের কোড়াল মারছে দেখি। নিজের খুশি চেপে ধমকে বলে, তুমি মজা নিচ্ছ আমার সাথে, তাই না? আরে আফা, মজা তো আপনি নিতেছেন। ফারহা রেগে উঠে বলে, কি বলতে চাচ্ছ তুমি? রিল্যাক্স রে বোন, শানকে আমি পছন্দ করি না। ও আমার সাথে চিট করে বিয়ে করেছে। আমিও সুযোগ খুঁজছিলাম ওকে শিক্ষা দেওয়ার। এই দেখো, পেয়েও গেলাম। ও সরি, আপনাকে তুমি বলে ফেললাম। ইমা অপরাধীর সুরে ফারহার হাত ধরে চোখ টিপাটিপি করে বলে। ফারহা মুখটা স্বাভাবিক করে বলে, ইটস ওকে, তুমি বলো বয়স কতই বা আমার? ইমা ভেটকি মেরে বলে, হ্যাঁ, সেটাই বলছিলাম। আপনি শানকে আবার চান, তাই তো? ফারহা দৃঢ়তার সাথে জবাব দিল, হ্যাঁ অবশ্যই, আপোষে না হলে ভিন্ন উপায় হলেও ওকে আমার চাই। গুড, কনফিডেন্স চরম আপনার। ধরে রাখেন, সামনে কাজে লাগবে। ইমার প্রশংসায় ফারহা খুশিতে গদগদ হতে গিয়েও মুখটা কঠিন করে বলল, তুমি কি সিরিয়াসলি আমাকে হেল্প করবা, না মজা নিচ্ছ? চালাকি করে আমার সাথে পারবা না, বুঝলা? ইমা আবার ভেটকি দিয়ে বলে, জি আমি জানি আপনি বহুত শেয়ানি। সরি। ইমার কথা শুনে ফারহা চোখ গরম করতেই ইমা হেসে ফারহাকে জড়িয়ে ধরে। আরে বোন, এবার সত্য সত্য মস্করা করছি। তুই তো আমার জামাইয়ের এক্স বউ ছিলি, তাই একটু মস্করি করলাম। মাইন্ড খাইও না। ফারহা নিজেকে ইমার কাছ থেকে ছাড়িয়ে টেবিলে গিয়ে পানি খেলো। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, কাজের কথা বলো। তোমার আজাইরা মস্করি আমার পছন্দ হচ্ছে না। শানের চটকানি তোমার পছন্দ হয়? ইমার ঘাড় বাঁকিয়ে বলা তীর্যক কথাটা শুনে ফারহা তেলে বেগুনে জ্বলে ওঠে। হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? দেখো মে। ইমার দিকে আঙ্গুল তুলতে ইমার আঙ্গুল আস্তে করে নামিয়ে বলে, তুমি তো দেখছি মাথা গরম মাইয়া। ওই ব্যাটাও সেম। তোমরা তো মাথা ফাটাফাটি করে মরে যাইবা, সংসার কেমনে করবা? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপোষে কেটে পড়ো, নয়তো ফারহাদ জানে কি করে কাটাতে হয়। ফারহার গলার হুমকি সুর। ইমা তাতে দমে যাওয়ার পাত্রী না, এগিয়ে এসে বলে, আমি তো বলেইছি তোমার সাথে তারে আমি ফিক্স করে দিব। তাই তো বললাম, শানের চটকানি অর্থাৎ থাপ্পড় খেতে পারবা কিনা। সে তো আগের মতো ভেদা মাছ নাই রে বোন। এখন কথায় কথায় খালি মারে। আমিও খেয়েছি। ইমা মুহূর্তের মুখে একরাশ মেঘ জমিয়ে আনে। সেটা দেখে ফারহা কিছুটা চিন্তিত হয়ে যায়। ইমা বিষয়টা খেয়াল করে সান্ত্বনার সুরে বলে, চিন্তা করো না, আমি তো আছি। বাস কোন দিক দিয়ে যাবে আর বেরোবে কেউ টেরই পাবা না। তুমি শুধু আমার পরামর্শ মেনে চলো। শান লাথি উষ্টা দিলেও ওরে একা 1 মিনিটের জন্য ছাড়বা না। যাও, এখন গিয়ে দরজা নক করো। আরে এখন না, এখন খুব রেগে আছে, গেলে খুব মারবে আমাকে। ফারহার কপালে চিন্তার ভাঁজ পড়তে দেখে ইমা আশ্বস্ত করে বলে, এমা, আমি ভেবেছিলাম তুমি সাহসী, কিন্তু না, তুমি তো খুব ভীতু টাইপ মেয়ে। মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি, এত চিন্তা ভাবনা করে ওর কাছে গেলে ওরে পাবা? জীবনেও না। ওইটা আস্ত একটা ঘাটতারা। ওরে বশ করতে হলে আগে ওর রাগ কমাতে হবে। আর তার জন্য তোমার উচিত সারাক্ষণ ওর পেছন পেছন ঘুরঘুর করা। তুমি ঠিক বলছো তো? ফারহা চোখ ছোট করে ইমার দিকে তাকায়। ইমা চেয়ার টেনে বসে বলে, যাচাই করেই দেখো। হ্যাঁ, এজন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ওর মায়ের বকা সব হজম করতে হবে। পারবে তো? অবশ্যই পারবো। ওকে বশ করার পূর্ব অভিজ্ঞতা আমার আছে, বুঝেছো? শুধু একবার রাগটা কমাতে পারলেই হলো। তবে এখন আমার কাজ আছে, রাতে আবার আসবো। আমিও তো সেটাই বলছি। ওর রাগকে বশ করো।
ওর রাগকে বশ করো, তার জন্য যা করার লাগে করো। তারপর ও তোমার আর আমি মুক্ত স্বাধীন। ইমার ঠোঁটের কোণে হাসি দেখে ফারহা জিজ্ঞাসু চোখে প্রশ্ন করে, তুমি শানকে ভালোবাসো না? একটুও না। আমি চাই তোমরা এক হও। আমি কালই গ্রামে ফিরে যাব। তোমাদের জন্য আমার শুভকামনা। ইমার চোখ মুখ স্থির কঠিন হয়ে আসে, মন্থর গতিতে উঠে চলে যায় বাইরে। ফারহার মনে এখন শান্তি লাগছে। শানকে পাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার ওর জন্য। পথের কাঁটা আপনিই সরে গেছে। বিষয়টা খুবই এক্সাইটিং ফারহার জন্য। রাতে সবাই খেলেও শান খেলো না। সে দরজা খুললই না। রুমে খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। ইমা দেখলো ফারহা বাড়ি চলে যাচ্ছে। ইমা ফারহাকে টেনে এনে বলল, কই যাচ্ছ আমার স্বামীর এক্স বউ? বাড়িতে, আবার সকালে আসবো। ইমা কপাল চাপড়ে বলল, তুমি এত বোকা কেন বলো তো? তোমার এক্স স্বামী মানে হবু স্বামীকে এভাবে একা ফেলে চলে যাবা? ফারহা যেন ইমার ইশারা বুঝতে পেরে হেসে বলল, হ্যাঁ তাই তো। তো কি করা উচিত এখন আমার? দরজায় নক করো, খুললেই ডিরেক্ট ভেতরে চলে যাবা। অল দ্য বেস্ট গো। ফারহাদ 2 সেকেন্ড না ভেবেই শানের দরজায় কড়া নাড়ল। শান সারা শব্দ করল না দেখে ফারহা ঘাড় ঘুরিয়ে ইমার দিকে মুখ চুপসে তাকালো। ইমা ইশারায় অনেক জোরে জোরে ননস্টপ নক করতে বলল। ফারহাও তাই করল। শান বিরক্ত হয়ে দরজা সামান্য খুলে মুখ বের করে ফারহাকে দেখে হুঙ্কার দিয়ে ওঠে। ফারহা ইমার ইশারায় শানের হুঙ্কারের তোয়াক্কা না করে ভেতরে ঢুকতে চাইল, কিন্তু সেখানে ঘটল বিপত্তি। শান আবার কষালো চর ফারহার গালে। ফারহার চর খেয়ে দূরে ছিটকে পড়ল। ইমা ছুটে গিয়ে উঠাতে উঠাতে বিশাল দুঃখী ভাব নিয়ে বলল, দেখলে তো কেমন জালি মেয়েটা। মনে একটু দয়া মায়াও নেই। ঘরে একটু রাখলে কি হতো? ইমাকে ফারহার সাহায্য করতে দেখে শান এগিয়ে আসে। রেগে ইমার মুখোমুখি দাঁড়ায়। ওর সাথে এত মাখামাখি কিসের তোমার? শানের আচমকা জোরের মুখে ইমা আমতা আমতা করে বলে, মানবিকতা বলতে তো কিছু আছে নাকি? আপনি এই অসময় মেয়েটাকে। ইমার মুখের কথা কেড়ে নিয়ে শান ব্যঙ্গ করে বলে, অসহায় মেয়ে হরিয়েলি। ইমার দিক থেকে মুখ ফিরিয়ে ফারহার দিকে তেড়ে গিয়ে বলে, তুই বাড়ি না গিয়ে এখানে কি করছিস? আমার সাথে ঘুমাবি এজন্য নক করেছিস? শানের কথা শুনে ফারহার মুখে হাসি এনে মাথা নাড়ায়। শান ঠোঁট বাঁকিয়ে হেসে পরক্ষণে চোয়াল শক্ত করে ফারহার বাহু এত জোরে ধরে যে ফারহা ব্যথায় আহ করে ওঠে। আমার সাথে ঘুমানোর খুব শখ তোর, চল। শান ফারহাকে টানতে টানতে সদর দরজার বাহিরে ছুঁড়ে ফেলে বলে, চুপচাপ বাড়ি চলে যা, নয়তো এখনই তোকে খুন করে ফেলবো, যা। শানের চিৎকারে ইমা চমকে ওঠে। ফারহা সামনে ঘুরে দ্রুত প্রস্থান করে সেখান থেকে। শান দরজা লাগিয়ে রাগে গজগজ করতে করতে ইমার সামনে এসে বলে, খুব মানবিকতা দেখানো শিখেছ দেখছি। এরপর ওর সাথে মানবিকতা দেখাতে দেখলে তোমার খবর আছে। কথা কথা হুমকি দেবেন না তো। আমাকে ভয় দেখানোর দিন শেষ আপনার, বুঝলেন? বেশি ধমকাবেন তো সব লিখে নিয়ে আপনাকে ফকির বানিয়ে দিব। ইমা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে আর চোখে তাকায়। তা দেখে শান মৃদু হেসে চোয়াল শক্ত করে বলে, তোমাকে কষ্ট করতে হবে না সেজন্য। আমার যা তার 60% তোমার নামেই উইল করা। যখন খুশি নিয়ে মুক্ত হতে পারো। ইমা নাক ফুলিয়ে রাগে ফোঁস করে বলে, এক্স বউকে দেখে তর্স হয়েছে না বুঝি? সরি, আবার বলো কি বললে? শান রাগে নাক মুখ কুচকে এগিয়ে আসে, বলতে ভয় পায় নাকি? ইমা ঢোক গিলে জবাব দিতেই শান একদম মুখোমুখি এসে বলে, হ্যাঁ তো বলো। বলেছি এক্স বউকে দেখে সামনে পেয়ে আমাকে মুক্ত করার জন্য খুব উথালা হয়ে যাচ্ছেন দেখছি। সহ্য হচ্ছে না বুঝি? শানের কপালের রং দপদপ করছে রাগে। কপাল টিপতে টিপতে ঘাড় ঘুরিয়ে আবার ইমের মুখোমুখি দাঁড়ায়। ছি মাছি, এত নিচু হয়ে গেলাম আজ আমি তোমার কাছে? এতই খারাপ বানিয়ে দিলে। ভেরি গুড। শান আর দাঁড়ায় না, রাগে ক্ষোভে মাথা ধরে আসছে শানের। দ্রুত রুমে চলে যায়। ইমা নিঃশ্বাস থামিয়ে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। শান যেতেই জোরে জোরে শ্বাস প্রশ্বাস ছাড়ে। ঠোঁট উল্টে শানের দরজায় তাকিয়ে বলে, উচিত কথা বললে। ছি। আমাকে ছাড়ার জন্য নিজে যে মরে যাচ্ছে তাতে কিছু না। রুম থেকে তা শুনে গর্জন করে ওঠে শান। ইমা, ফর গড সেক জাস্ট শাট আপ। ইমা শানের ধমকে ভেঙচি কেটে তাড়াতাড়ি সানার রুমে চলে আসে। ইমাকে এ ঘরে দেখে সানা ব্যথিত সুরে বলে, ভাবি এমন কেন করছো আমার ভাইয়ের সাথে? আর কত পরীক্ষা নেবে তোমরা তার? সেও তো একটা মানুষ, আর কত সহ্য করবে সে? এমন করো না প্লিজ ভাবি।
আরে তুমি এসব ইগনোর করো তো, আমাদের পার্সোনাল বিষয় তুমি বুঝবা না। তুমি আমাকে বলো, অহন ভাই কল করেছিল? না ভাবি। সানার মলিন মুখটা দেখে ইমা সানার কাঁধে হাত রেখে বলে, তুমি কল করেছিলে? হুম, সে ধরে নাই। তুমি তাকে কল করে বলো আমার জন্য যেন সে নিজের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট না করে। ইমা সানার গলা জড়িয়ে ধরে বলে, তোমরা দুই ভাই বোনই এক ধাঁচের, ন্যূনতম স্বার্থ তোমাদের মধ্যে আমি দেখি না। এজন্যই শিক্ষা দরকার তোমাদের। আর শোনো, তুমি আমার ভাবি হওয়ার জন্য তৈরি হয়ে থাকো তো, বাকিটা আমি দেখছি। দাও মোবাইলটা দাও। ইমা মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সানা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বসে থেকে স্থির দৃষ্টিতে। সানা ফজর নামাজ পড়ে রুম থেকে বের হতেই রক্তিম চোখ আর পান্ডুর মুখে ইমাকে ছাদ থেকে নামতে দেখে বিস্মিত হয়। ভাবি, তুমি সারা রাত জেগেছিলে? হুম। জবাব দিয়ে ইমা ডাইনিং এর চেয়ার টেনে বসে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিল। সানার বিস্মিত চেহারা লক্ষ্য করে বলল, অহন ভাই ভালো আছে সানাপু, খুব শীঘ্রই সুখবর আসবে তোমার জন্য। আমার ভাই যা বলে তা করে, বুঝেছো? তুমি না করলে তোমাকে তুলে নিয়ে যাবে। সাহস না পেলে আমি সাহস দিব, তবুও ভাবি বানিয়েই ছাড়বো। ভাবি, ওসব কথা বাদ দাও। সত্যি বলো তো, সারা রাত কেঁদেছো খুব, তাই না? তাই তো চোখ ফুলে লাল হয়ে গেছে। আরে কি বলো তুমি? আমার কিসের এত দুঃখ আমি কাঁদবো? আসলে অনেক দিন পর আকাশের তারা দেখে গুনতে ইচ্ছে করলো। সারা রাত গুনলাম, কিন্তু সব বেহিসাবি কাউন্ট হয়ে গেল, বুঝেছো? মনটাই খারাপ সেজন্য। ইমা হতাশ মুখে টেবিলে মাথা রাখল। সানা ইমার মাথায় হাত বুলিয়ে বলল, একটু ঘুমাবে চলো, ভয়ানক দেখাচ্ছে তোমাকে এই অবস্থায়। আমার ঘুম আসবে না সানাপু, কিছুতেই আসবে না। তোমার ভাইয়ের আদরে অভ্যস্ত হয়ে গেছে আমার ঘুম, তার আদর ছাড়া কিছুতেই ঘুম আসবে না। ইমা মুখ তুলে চাইল না। তার ভীষণ কান্না পাচ্ছে শানের আদর। আজ সে প্রচন্ড মিস করেছে এবং এখনো করছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে এলোপাথারি চুমু দিতে শানের সর্বশরীরে, কিন্তু কেন যেন পারছে না। ভাবি, তুমি ভাইয়ের রুমে যাও তাহলে। ভাই কিছুই বলবে না, দেখো গিয়ে চুপচাপ ঘুম দাও, পাশে শুলে ঠিক ঘুম হবে। হবে না সানাপু, আমার ঘুম আমি জানি। তাছাড়া তোমার ভাইয়ের সামনে গেলে এখন কেমন জড়তা অনুভব করি। আমার কি মনে হয় জানো সানাপু? কি? তোমার ভাই আমাকে যখন বড় আদর করবে, আমি মনে হয় ফিল করতে পারবো না কিছু। সব গোলমেলে হয়ে গেছে আমার। আমার অনুভূতির কানেকশনের ত্রুটি বিচ্যুতি হয়েছে মনে হচ্ছে। ইমা এবার সত্যি কেঁদে ফেলল শব্দ করে। সানার কোমর জড়িয়ে বাচ্চাদের মতো করে কাঁদছে। সানা কিছু বলতে গিয়েও বলছে না। ইমা বেশ কিছুক্ষণ কেঁদে উঠে দাঁড়ায়। এখন মাথাটা হালকা লাগছে, আমি নামাজটা পড়ে আসি। তুমি একটু কষ্ট করে 1 কাপ রং চা করে দেবে আমাকে? ঠিক আছে। সানার জবাব পাওয়া মাত্রই ইমা সানার রুমে গিয়ে নামাজ সেরে নেয়। সকালের নাস্তা খাওয়ার পরপরই ফারহা এসে হাজির। আজ সে খুব সেজেগুজে এসেছে। এসেই শানকে খুঁজতে লাগলো। সেটা দেখে রুবিনা খুব ঝাড়া ঝাড়লো। ফারহা না শোনার ভান করে চুপচাপ দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। রুবিনা সহ সবাই আজও রাগে মুখ ঝামটা দিয়ে যার যার কাজে লেগে গেল। ইমা চাটা মুখে দিয়ে উঠে দাঁড়ালো। গলা জ্বলছে খুব। সকাল থেকে খালি পেটে এ পর্যন্ত 5 থেকে 7 কাপ চা খেয়েছে সে। শরীর বেশি ভালো লাগছে না, তার উপর গরম চা গলায় ঢেলেছে বলে গলা জ্বলছে। জিহ্বাটা অসার অসার লাগছে। কথা বলতে ইচ্ছে করছে না, তবুও এসে দাঁড়ালো ফারহার পাশে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, ডানা থাকলে সত্যিকারের পরেই লাগতো। ইমার প্রশংসায় ফারহার মুখটা অহংকারে উঁচু হয়ে গেল। তা দেখে ইমা মাথা কাত করে নিঃস্বাচ্ছন্ন চোখে তাকালো। তুমি এত সুন্দর, তবুও শান তোমাকে সহ্য করতে পারে না কেন? শুনেছি ঘৃণাও করে নাকি? আমি হলে তো তোমাকে সব সময়ই ড্রেসলেস সামনে বসিয়ে দেখতাম আর আদর করতাম। ইমার চোখে মুখের ভাব দেখে ভয় লাগে ফারহার। তার উপর এসব কথা শুনে তো ফারহার হতবাক বনে যায়। ঢোক গিলে বলে, ছি, তোমার মুখের ভাষা কি? নোংরা কথা কেন বলো? ছি বলিস? এত সাহস তোর? সস্তা সেরি আমার ভাষা নোংরা? আর তুই যে নিজেই নোংরা, কয়টা লাগে তোর? হ্যাঁ, আগেরটার মজা শেষ, আমারটার পেছনে কেন লাগছিস বল? তোর কলিজা ছিঁড়ে শিয়াল কুকুরকে খাওয়ালেও আমার মনের কষ্ট দূর হবে না রে। কাল থেকে ভাবছি তোকে কিভাবে মারবো, সেই চিন্তায় সারা রাত ঘুমোতেও পারিনি।
ইমা আচমকা ফারহার চুল এত জোরে টেনে ধরেছে ফারহাও ছাড়াতে পারছে না। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েছে ফারহা। ফারহার চেঁচামেচিতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে আসে। ইমাকে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না, সে এলোপাথারি কিলঘুষি লাথি মেরেই যাচ্ছে। সানা ছুটে গিয়ে ভাইকে ডেকে আনে। শান ইমাকে টেনে ছাড়াতেই ইমা শানের উপর গর্জে ওঠে, ছাড়েন আমাকে, আজ ওকে মেরেই ফেলবো। আচ্ছা, আপনার তো অনেক পাওয়ার, একে মেরে ফেললে লাশ গুম করতে পারবেন না? পারবেন না আমাকে নির্দোষ সাব্যস্ত করতে? বলেন। ইমা জাস্ট শাট আপ। কি শুরু করেছো তুমি? আপনাকে বলিনি যা আমার তা শুধুই আমার। আপনাকে বলিনি যা আমার শুধুই আমার। অন্য জিনিস হলে হালকা পিটানি দিয়ে মাফ করে দিতাম, কিন্তু আপনার দিকে নজর দিছে। আপনার দিকে কেউ নজর দিলে তার নজর আমি উপড়ে ফেলে দিব। ইমা ফারহার দিকে তেড়ে যায়। তো শরীর 100 টুকরো করে 7 চারা খেলবো আর হাড্ডি দিয়ে ডাঙ্গুলি খেলবো। দাঁড়া। ইমা শান্ত হও, প্লিজ শান্ত হও। শান ইমাকে টেনে বুকের উপর ইমার মাথাটা চেপে ধরে, তবুও ইমাকে শান্ত করা যাচ্ছে না। ফারহার মাথা ভন ভন করছে ইমার ভায়োলেন্ট রূপ দেখে, বারবার ঢোক গিলছে। 2 কদম পিছাতেই আবার ইমা থাবা দিয়ে ধরে। এবার ছুটে গিয়ে বেসিনের সামনে পড়ে থাকা কেচিটা নিয়ে আসে। শান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইমা কারো তুয়াক্কা না করে ফারহার চুলগুলো ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটতে থাকে। ফারহা কিছু বলতে গেলে গলার চামড়া টান দেওয়ার হুমকি দেয়, কিছুটা কেটেও দেয় গলার চামড়া। রুবিনা সহ বাকিরা ভয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। রুবিনা ফিসফিস করে সানাকে বলে, এ তো দেখে ফুলন দেবী রে সানা, মুখ দেখে স্বপ্ন ভাবিনি এই মেয়ে এত বিপজ্জনক হতে পারে। আমিও খালা। সানা কাঁদো কাঁদো হয়ে তাকায়। শান ইমার হাত টেনে ফারহাকে ধাক্কা দেয় চলে যাওয়ার জন্য। ফারহা রাগের মুখ লাল করে শানকে বলে, কি ধরনের বউ পেয়েছ শান? আমাকে বলে তোমার সাথে ফিক্স করে দেব আমার স্বামীকে, সব ছেড়ে চলে যাব। আমার সাথে নাকি তোমাকে মানায় আরো কত কি, দুমুখো সাপ একটা। কি সুন্দর স্বামী দেওয়ার কথা বলে আমার সব শেষ করে দিল। ফারহা কান্না কান্না ভাব করে কাটা চুলগুলো নাড়তে নাড়তে জোরে কেঁদে ওঠে। স্বামী নিবি? আমার স্বামী নিবি? ছুঁয়ে দেখ না হারামজাদি, কাফন ছাড়া দাফন করে ফেলবো তোকে। দুমুখো কেন? তোর জন্য দরকার পড়লে রাবণের মতো দুমুখো হব। ইমার হাত টেনে ধরে শান নিজের দিকে আনে, রাগে মুখ শক্ত করে বলে, ওকে বলেছো আমাকে দিয়ে দেবে? বলেছো ও যা বললো? হ্যাঁ বলেছি। এখন কি করবেন? চলে যাবেন ওর কাছে? গিয়ে দেখান তো। ইমা হুঙ্কার দিয়ে উঠে শানের উপর। চুপ, একদম চুপ। পেয়েছো কি তোমরা আমাকে? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবে আর আমাকে মেনে নিতে হবে? আমারই শালা ভুল হয়েছে। আব্বু মরার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল। তাহলে এসব নাটক দেখতে হতো না। সমস্যা নাই, সেদিন মরিনি, আজ মরে এসব প্যারা থেকে মুক্ত হব। তুমি যখন আমার কষ্ট বুঝলে না, তখন বেঁচে থাকার কোনো মানে হয় না, একদমই হয় না। করো মারামারি ওর সাথে, দেখাও মানবিকতা যত খুশি, শুধু কষ্টটাই আমার জন্য বরাদ্দ রেখো। শান ইমার চোখে চোখ রেখে কথাগুলো বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইমার আগে কাঁপতে থাকে। ফারহার নাকে কান্নার আওয়াজ শুনে চোখ রাঙিয়ে তাকিয়ে আবার ফারহার চুল পেছন থেকে টেনে ধরে। তোর জন্য সব হলো। হ্যাঁ, তোর জন্য। কেন এসছিস তুই? তোকে আজ আমি সত্যিই মেরে ফেলবো। ইমা কেচিটা নিয়ে ফারহার হাতের শির বরাবর টান মারে, মুখেও একটা পোজ দেয়। ফারহা ভয়ে আত্মচিৎকার করে ছটফট করতে থাকে, কিন্তু ইমার সাথে পেরে ওঠে না। ইমার শরীরে অসুর ভর করেছে আজ। ফারহাকে তবে মেরেই ছাড়বে, শান্ত হবে সে। হঠাৎ শানের রুমের ভেতর থেকে টুল পড়ার শব্দে ইমা থ মেরে যায়। ফারহার দিকে তাকিয়ে বলে, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি, এক চুল নড়বি তো 100 জায়গায় 200 টুকরো করব। ইমা দৌড়ে শানের দরজায় হাত পা দিয়ে আঘাত করতে থাকে। রুবিনা, সানা সহ বাকিরাও শান শান বলে কাঁদতে থাকে। ফারহা নিজের জান বাঁচিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়, আর জীবনে সে এমুখ হবে না বলে পণ করে। ইমা দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করতে করতে বসে কাঁদতে থাকে। শান প্লিজ বের হয়ে আসুন, আপনার কিছু হলে আমি বাঁচবো না, বিশ্বাস করুন। আপনাকে আমি খুব ভালোবাসি শান, খুব। ইমার নত মাথা উঁচু হলো দরজা খোলার শব্দ পেয়ে। শানকে সুস্থ স্বাভাবিক দাঁড়ানো দেখে ডুকরে কেঁদে ওঠে ইমা। রুবিনা সহ বাকিরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শানকে ঠিকঠাক দেখে। শান ইমার থুতনি ধরে দাঁড় করিয়ে বলে, কেন ছেড়ে যাবে না? সব লিখে নিয়ে মুক্ত হবে না? ইমা মাথা নাড়িয়ে শানের বুকে ঝাঁপিয়ে পড়তে গেলে শান সরে দাঁড়ায়। না, একদম না।
শানের বাধা উপেক্ষা করে ইমা শানের টি শার্ট খামচে টেনে জড়িয়ে ধরে শানকে। সরে দেখান তো আরেকবার, মেরে ফেলবো না আপনাকে। খুব সাহস বেড়েছে দেখছি আমার ব্রাইডের, আমাকে ভয় দেখাতে শুরু করেছে। ভয় পাও না আমাকে? শানের ঠোঁটের কোণে মৃদু হাসি। না, পাই না ভয়, একটুও পাই না। শানের বুকের শার্ট খামচে ধরে মুখ তুলে চোখ ছোট করে বলে ইমা। শান তৎক্ষণাৎ দরজা লাগিয়ে ইমাকে পাজা কোলে তুলে নেয়। আচ্ছা দেখি তুমি ভয় কি করে না পাও। আজ তোমাকে তো আমি কি একদম খেয়ে ফেলবো। হু হা হা হা। দেখি কে কাকে খায়। ইমা শানের গলা জড়িয়ে ধরে গলায় দেয় জোরে এক কামড়। এটা কি করলে ইমা? ব্যথা পেয়েছি তো। আমার কি, আমি তো খুব কামড়াবো আজ আপনাকে। আপনাকে শাস্তি দেব, কঠিন শাস্তি। ডেঞ্জারাস বউ তো তুমি। আমার কি হবে আল্লাহ, আমি তো শেষ। কই মুঝে বাঁচাও। আজ অহন ছানার বিয়ে। বড় মিয়ার কথা মতো বিয়ের সকল আনুষ্ঠানিকতা ইমাদের গ্রামেই করা হচ্ছে। বোনের বিয়েতে কোনো রকমের কমতি রাখছে না শান শৌখিন। সদ্য বিবাহিত রিফাত এলিনা জুটি হানিমুন বাকি রেখেই সানার বিয়ে অ্যাটেন্ড করতে ছুটে এসেছে। খানবাড়ির সবাই এখন মিয়া বাড়িতে। উৎসবের আমেজে পুরো গায়ের পরিবেশ রমরমা। গোসলের আগে অহনের গায়ে হলুদ দেওয়া হচ্ছে। পাড়ার ভাবি নানি দাদিরা এসেছে গায়ে হলুদ দিতে। সাদা সেন্টু গেঞ্জি আর চেক লুঙ্গি পরে হলুদ মেখে বসে আছে অহন। চোখ দুটো তার সানার দর্শনে তৃষার্ত। ভাইয়ের চোখের চাউনি বুঝে ইমা হেসে ওঠে। অহনের গালে বেশ খানি হলুদ লাগিয়ে বলে, আর একটু সবুর কর, তারপর তোর বউ ইহকাল, আল্লাহ যদি চায় পরকালেও তোর ছায়া হয়ে থাকবে। মুখটা হাসি হাসি কর, নয়তো সবাই তোকে বউ পাগল বলে আখ্যা দেবে। মিয়াবাড়ির ছেলে শেষমেশ বউ পাগল, ভাবা যায় বল? খুব পাকা হয়েছিস তাই না? ভাইয়ের সাথে মজা করা হচ্ছে। ডাকবো শান ভাইকে? ছাড় না চুল। তোর শান ভাইয়ের ভয় আমাকে দেখাস না, উল্টো তাকে আমার ভয় দেখাবি, বুঝলি? আচ্ছা। অহন মুচকি হেসে বলে, দেখছেন ভাই ইমা কি বলছে? ইমা বিস্ফোরিত চোখে পেছন ফিরতেই অহন হো হো করে হেসে ওঠে। ইমা ভাইয়ের দুষ্টুমি বুঝতে পেরে রাগে নাক ফুলিয়ে আরো খানিকটা হলুদ বাটা অহনের মুখে লেপটে দিয়ে প্রস্থান করে। অহনের হাসি যেন তাতে থামতেই চায় না। অহনের গায়ে হলুদ শেষ হলে সবাই সানার গায়ে হলুদ দেয়। গান নাচ আর পাড়ার বৌঝিদের আমোদ প্রমোদে গায়ে হলুদ দারুণভাবে হয়ে যায়। হলুদ উপলক্ষে ইমা এলিনা শিখা ইরা হলুদ শাড়ি পরেছে। সব শেষ হলে বাড়ির বৌঝিরা পাশের পুকুরে গোসল সেরে নেয়। শান ডেকোরেটিং এর কাজ শেষ করে সবে ঘরে ঢুকবে, তখনই হাসির শব্দে থেমে যায়। পাশ ফিরে তাকিয়ে এক চিলতে দুষ্ট হাসি দিয়ে নিজেকে দরজার আড়ালে লুকিয়ে ফেলে। আচ্ছা শনিমা, তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, বিয়ের মেলা কাজ পড়ে আছে। সানা তো তুই আর আমি সব। ও তুমি চিন্তা করো না, আমি আছি তো, সব প্যারা খতম। ইরা একগাল হেসে ইমাকে বিদায় দিয়ে নিজের ঘরে চলে আসে। ইমার সদ্য গোসল করা শরীরে দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতেই কেউ হ্যাসক্যাট আনে নিজের কাছে নিয়ে আসে। আচমকা টান পড়ায় ইমা ঘাবড়ে যায়। ভয়ে দ্রুত শ্বাস প্রশ্বাস পড়তে থাকে। মুখ তুলে চোখ ছোট করে তাকিয়ে মানুষটার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি মারে। আপনাকে না বলেছি এভাবে টান দেবেন না, ভয় লাগে। আমার তো ভালো লাগে। ইমাকে জড়িয়ে ধরে শাড়ি সরিয়ে উন্মুক্ত উদরে মুখ জোরে চেপে ধরে, নিজের সাথে মিশিয়ে নেয়। ইমার শরীর শিরশির করে ওঠে। ছুটার জন্য ধস্তাধস্তি করেও পেরে উঠল না। ঠোঁট উল্টে বলল, সরেন, কাপড় পাল্টাবো, নয়তো ঠান্ডা লেগে যাবে। তখন তো বলবেন ইমা তুমি কেয়ারলেস ব্লা ব্লা ব্লা। তুমি বড্ড আনরোমান্টিক বউ, কখন কি বলতে হয় কিছুই জানো না, খ্যাত একটা। এত বড় কথা, ছাড়েন ছাড়েন। চুপচাপ থাকো, ফিলিংসের হারুয়া করে দিয়ে ছাড়েন। ছাড়েন বললে কি ছাড়বো নাকি? আনরোমান্টিক বউ। আপনি খুব রোমান্টিক, তাই না? প্রমাণ চাও? ইমার টোল পড়া গালে চুমু দিতেই ইমা চোখ বড় করে বলে, এই না না না। আরে হ্যাঁ হ্যাঁ। শান এক চোখ টিপে পাজা কোলে তুলে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে ইমা, আর চোখে শানকে দেখে নিচ্ছে মাঝে মাঝে। শান মন মরা হয়ে মুখের উপর হাত রেখে শুয়ে আছে। ইমা আঁচলটা ঠিক করে শানের শিউরে গিয়ে বসলো। সানার জন্য খারাপ লাগছে? ইমার কথার জবাব না দিয়ে শান ইমার কোলে মুখ লুকিয়ে ফেলল। ইমা শানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার সুরে বলে, মন শক্ত করুন, আমি এসছি, সানা যাবে। পৃথিবীর নিয়মেই এমন। বড় মা বলে মেয়ে জাত ঘরে রাখার জিনিস না, পরের বাড়ি নাকি তাদের
আসল ঘর। যুগ পাল্টে গেলেও সামাজিক নিয়ম পাল্টায় না শান। প্রতিটি মেয়েই এক একটি প্রজাপতি। তাদের রয়েছে নির্দিষ্ট গণ্ডি এবং এই বেঁধে দেয়া গণ্ডিতেই তাদের উঠতে হয়। এর বাইরে গেলে জীবন কঠিন হয়ে যায়। আমার গণ্ডি যেমন আপনার আকাশ, সানার গণ্ডিও তেমনি অহন ভাইয়ের হৃদয় আকাশ। আমি হয়েছে আপনার আকাশের প্রজাপতি, সানাকেও তো তাই হতে হবে, তাই না? অনেক কষ্ট দেখেছে আমার সানাইমা। আমার বোনটাকে ভালো রাখবে তখন। ওকে এখন কাছছাড়া করতে ভীষণ ভয় হয় আমার। আল্লাহ ভরসা, সুখ দুঃখ তার দান। দুঃখ দিয়েছেন বলে কি সুখ দেবেন না এমন ভাবতে নেই। ধৈর্য ধরুন আর দোয়া করুন, সব ঠিক হয়ে যাবে। সানা ইনশাল্লাহ সুখী হবে। তুমি বলছো? আমি বলছি। আচ্ছা ইমা, সব প্রজাপতিরই কি নিরাপদ আকাশ হয়? না, হয় না। কিছু প্রজাপতি কাঁটাতারের বেড়ায় আটকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদের মুক্তি কেবল মৃত্যুতেই হয়। ভাগ্যের উপর কারোর হাত থাকে না। সকল প্রশংসা ওই সৃষ্টিকর্তার, যিনি তোমাকে আমার করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাকে তেমন ভাগ্য দেননি। আমি সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। আপনি না অসহ্য, এত আবেগ কেন? উফ, আপনাকে আবেগই মানায় না। তাহলে কি মানায়? শান মৃদু হেসে চোখ মুছে ইমার বিরক্ত হওয়া মুখটা নিচে নামিয়ে ঠোঁটজোড়া নিজের করে নেয় শান। অহন বরবেশে চুপচাপ বসে আছে ঘরে। একটু পর তার বিয়ে। সেই কাঙ্ক্ষিত নারীটির সাথে মাথায় নানান বিষয় ঘুরপাক খাচ্ছে। তবে সবচেয়ে বেশি যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো সানাকে কেমন লাগছে দেখতে সেটা। অহনের মুখ লাল হয়ে যায় অজানা লজ্জায়। খেয়েছিস অহন? অহন সোজা দাঁড়িয়ে পড়ে বড় আব্বা ও নিজের পিতাকে রুমে দেখে সালাম করে নিচু মাথায় দাঁড়িয়ে থাকে। বস। বড় আব্বার কথা মতো অহন চুপচাপ বসে পড়ে। ইমন ছেলের মাথায় গায়ে হাত বুলিয়ে নীরবে চোখের জল ফেলে বলে, মাফ করে দিস রে বাপ, রাগের মাথায় কত কি বলেছি তোকে, হাতও তুলেছি তোর গায়ে। কি বলছো এসব? তুমি আমার জন্মদাতা, আমাকে মারার বা শাসন করার হক তোমার আছে। ক্ষমা চেয়ে আমাকে পাপী বানিও না আব্বা। ইমন খুশির অশ্রু মুছে ছেলের কপালে চুমু দেয়। বড় মেয়ে একটা দলিল বের করে অহনকে দেয়। অহন সেটা খুলে দেখে জমির দলিল। বড় আব্বা, এটা কেন? কাবিনের দেনমোহর আমাদের ক্যাশ নেই আব্বা, এই জমিটা বৌমার নামে করে দিয়েছি। কিন্তু ইসলামের নিয়ম আব্বা, বউকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়। তুমি তো বেকার, কিন্তু তোমার পৈতৃক সম্পত্তির তো অভাব নেই, সব তো তোমারই। বড় আব্বা, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? না আব্বা, তুমি আর আম্মাজান আবার চোখের ওপর থেকে মিথ্যার আবরণ সরিয়ে দিয়েছ। আমি এই বিয়েতে খুশি, মন থেকেই খুশি। আজ বুক চওড়া হয় তোমার আর ইমার বড় আব্বা হতে পেরে। জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব দেখিয়ে হতে হয়। যা হোক, বৌমাকে নিয়ে তুমি এ বাড়িতে থাকবে, সম্মানের সাথে থাকবে। অহন বড় আব্বাকে জড়িয়ে কেঁদে দেয়। আজ সে পেরেছে সব নিজের করতে। কোনো কিছুই চিরস্থায়ী নয়, সেটা হোক দুঃখ বা সুখ। পরিস্থিতির চাপে পড়ে যে নতি স্বীকার করে, অন্ধকারে পা বাড়ায়, সে হলো পরাজিত। জয়ী তো সে যে সব বাধা টপকে নিজের সুখ ছিনিয়ে আনে, স্বাচ্ছন্দ্যের জীবন তৈরি করতে সক্ষম হয়। সেদিন ফাঁসিতে ঝুলে যদি মরে যেত তবে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে অহনের। যত বলা হয়, ধৈর্যশীলরা কখনো নিরাশ হয় না। বিয়ের সকল কার্যাদি শেষ। ক্রমশ লোক সমাগম কমতে লাগলো। অতি নিকট আত্মীয় ছাড়া সবাই চলে গেছে। অহনের ঘরটা রজনীগন্ধা ও গোলাপের মালায় সাজানো হচ্ছে। ইমা নিজ হাতে সব সাজাচ্ছিল। হঠাৎ কোথা থেকে শান এসে দরজা হালকা টেনে ইমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইমা ঠোঁট ফুলিয়ে বলে, কি হলো? ভাল লাগছে না বউ? কেন শুনি? জানি না। খেয়েছো কিছু? হুম। আপনাকে নিয়ে করবোটা কি বলেন তো? বাচ্চাদের মতো শুরু করেছেন। খাওয়ালে খান, নয়তো না। চলুন, খাবেন। ইচ্ছা করছে না। কি ইচ্ছে করছে শুনি? আমার বউটা এত সুন্দর করে সেজেছে, তাই আদর করতে ইচ্ছে করছে। জানতাম মতলব সুবিধা না। রুমে যান তো, কাজ করতে দিন। শান ইমার কথায় পাত্তা না দিয়ে ইমার সাথে খুনসুটিতে মেতে ওঠে। ইমা পুরো ঘর ছুটছে। শান ও ইমাকে ধরার চেষ্টায় পিছু নিল। ভালো হচ্ছে না কিন্তু। তাই? শান শান ইমাকে ধরে বলে, বিজয়ী হাসি হেসে বলে, এবার কই পালাবে তুমি? মা। শান দূরে সরে ঘাড় ঘুরায়। দরজার দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ঠোঁট টিপে হেসে দৌড়ে পালানোর জন্য প্রস্তুত ইমাকে আবার ধরে ফেলে। ইমার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অসাবধানতা বশত দুজনেই খাটের উপর ধাম করে পড়ে।
খাট ভাঙার শব্দ শুনে বাড়ির সবাই দৌড়ে এসে দেখে ফুলসজ্জার খাট ভেঙে শান কোমরে ব্যথায় কাতরাচ্ছে, আর ইমা তা দেখে হেসে লুটুপুটি খাচ্ছে। বাড়ির মুরব্বীরা মহিলারা মুখ টিপে হেসে চলে যায়। অহন সানার দিকে তাকিয়ে হাসতেই সানা লজ্জায় মুখ নামিয়ে নেয়। অহন সবার অলক্ষ্যে সানার হাতের আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে শক্ত করে হাতটা ধরে দাঁড়িয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে নিজেকে আজ অহনের। এলিনা ইমাকে ধরে উঠতেই ইরা ধমক দেয়। বেবকুপের মতো হাসছিস যে? তাহলে কি করব, তোর ভাসুর যেমন কর্ম তেমন ফল পেলে। ইমা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। শানকে টেনে তুলতে গেলে পারে না, হাসির কারণে শক্তি হারিয়ে ফেলেছে। শৌখিন রিফাত বাইরে থেকে এসে টেনে তোলে শানকে। অহনও সাহায্য করে, তিনজন মিলে শানকে পাশের রুমের খাটে শুইয়ে দেয়। আপনার রোম্যান্সের ঝড়ে আমার ভাইয়ের বাসর তছনছ হয়ে গেল। কার বিয়ের খাট আর কে ভাঙলো? ইমা জোরে হাসতে গিয়েও ইরার ভয়ে মুখ টিপে হাসলো। তা দেখে শান ইমার হাত মুচড়ে ধরতেই ইমা সরি বলে। ইমার হাত ছেড়ে চোখ পাকিয়ে তাকায়। উঠে বসতে গিয়ে ব্যথায় আহ করে ওঠে শান। সেটা দেখে ইমা আবার ফিক করে হেসে দেয়। শান ইমার গলা পেঁচিয়ে ধরে ইমার হাসি বন্ধ করতে পারে না। ইরা, এলিনা, সানা এদের কাণ্ড কারখানায় মিটমিটিয়ে হেসে রুম থেকে বের হয়ে যায়। রিফাত শৌখিন নতুন খাট এনে আবার ফুলসজ্জা সাজালো। ইমা দরজায় দাঁড়িয়ে সব দেখছে আর হাসছে শানের দিকে মুখ করে। শান লজ্জায় মুখ ছোট করে আদোভাবে বিছানায় শুয়ে আছে। রাত গভীর, চারপাশে ঝিঝি পোকার গুঞ্জন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ, সবার চোখে ঘুম নেমে এসেছে। বাসর ঘরে সানা অহন মুখোমুখি বসে আছে। মুখে কোনো কথা নেই, শুধু আধো আধো দৃষ্টিতে ব্যক্ত হচ্ছে মনের সকল অব্যক্ত কথা। লজ্জায় জড়তা কাটিয়ে রাতের স্নিগ্ধ আলোয় সানাকে বুকে নিয়ে অহন ভাসল সুখের সাগরে। আকাশের গোলচাঁদটাকে দেখে শান বিমুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। কোমরের ব্যথাটা এখন একটু টনটন করে জেগে উঠেছে। হঠাৎ উঠে বসতেই ব্যথায় কাতরে উঠল। ইমা ঘুম ঝরানো চোখে সেদিকে তাকিয়ে উঠে বসল। শানকে ধরে বসিয়ে শানের বুকে মাথা রাখল। শান এক হাতে ইমাকে জড়িয়ে দূর আকাশের চাঁদকে নয়, নিজের বুকের উপরে মাথা রাখা চাঁদকে অপলক দেখছে। খুব কষ্ট হচ্ছে? ইমা শানের বুকে হাত বুলাতে বুলাতে বলে, হচ্ছিল, এখন কম হচ্ছে। কেন? তুমি বুকে মাথা রেখেছো যে, তাই। অনেক বেশি ভালোবাসি তোমাকে ইমা। আর আপনার চেয়ে বেশি আমি ভালোবাসি মিস্টার শান নিহান খান। ইমা দুহাতে জড়িয়ে ধরে শানের গালে চুমু দিয়ে লজ্জায় মুখ লুকায় শানের বুকে। ইমা, আই লাভ ইউ। মতলব কি? এসব লাভটা বলে কাজ হবে না। আজ চুপচাপ ঘুমান। তাহলে অন্য কাউকে বলি গিয়ে? একদম ঠ্যাং ভেঙে দিব। পৃথিবীতে আমি ছাড়া আপনি কারণ নন, কারণ না। আপনার সব কিছু শুধুই আমার। ইমা, আই লাভ ইউ বউ। উফ, কি জ্বালা। আসেন, বুকে আসেন। আই লাভ ইউ মোর দেন ইয়োর লাভ ইউ। শানের কপালে ভালোবাসার পরশ দিয়ে শানের মাথাটা বুকে চড়িয়ে ভালোবাসা আর নতুন সুখ স্বপ্নে বিভোর হলো ইমা। এক নতুন গল্পের সূচনা হলো, যে গল্পের রন্ধ্রে রন্ধ্রে থাকবে শুধুই ভালোবাসা।